আচ্ছা, মাঝে মাঝেই কিন্তু এমন অদ্ভুত একটা ব্যাপার দেখা যায়। ধরুন কেউ হয়তো টানা ৩ দিন একটা ফ্লাইট সিমুলেটর ভিডিও গেম খেলেছে, আর তার হঠাৎ দৃঢ় বিশ্বাস জন্মেছে যে সে এখন একটা আসল বোয়িং বিমান চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত। হ্যাঁ, মানে একেবারে বাস্তব জ্ঞান শূন্য, অথচ আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। একদম তাই। তো আজকের এই গভীর আলোচনায় আমরা মূলত ডানিং-ক্রুগার ইফেক্টের মতো মানসিক বায়াসগুলো নিয়ে একটু বিশ্লেষণ করব। আমাদের মূল লক্ষ্য হল ফিডব্যাক ব্যবহার করে কিভাবে এই আত্মবিশ্বাসের ফাঁদ থেকে বাঁচা যায় সেটা নিয়ে আলোচনা করা। এটা আসলে খুব জরুরি একটা বিষয়। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। একজন মানুষের যখন কোনো বিষয়ের ন্যূনতম ধারণাও থাকে না, তখন সে এত প্রবল আত্মবিশ্বাসী হয় কিভাবে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু লুকিয়ে আছে মেটাকগনিশনের অভাবে। মানে মেটাকগনিশন হলো নিজের চিন্তাভাবনাকে মূল্যায়ন করার একটা ক্ষমতা। ওকে, তার মানে নিজের ভুল নিজে ধরার ক্ষমতা। ঠিক তাই। যারা কোনো বিষয়ে একেবারে নতুন বা অদক্ষ, তাদের কাঁধে একটা ডাবল বার্ডেন বা দ্বৈত বোঝা চাপে। প্রথমত, তারা কাজটি ঠিক মতো করতে পারে না। আর দ্বিতীয়ত হলো কাজটি যে তারা ভুল করছে, সেই ভুলটা ধরার মতো প্রাথমিক জ্ঞানটুকুও আসলে তাদের থাকে না। যেহেতু তারা নিজেদের সীমাবদ্ধতা দেখতে পায় না, তাই তারা মানসিকভাবে একটা জায়গায় আটকে থাকে, যাকে বলা যায় মাউন্ট ইগনোরেন্ট বা অজ্ঞতার চূড়া। ও আচ্ছা, অজ্ঞতার চূড়া। হ্যাঁ, যেখানে তাদের জ্ঞান থাকে শূন্যের কোঠায়, কিন্তু আত্মবিশ্বাস থাকে একেবারে আকাশ ছোঁয়া। মানে ব্যাকরণ না জানলে নিজের ব্যাকরণগত ভুলটাও যে ধরা যায় না, বিষয়টা অনেকটা সেরকম। কিন্তু মস্তিষ্ক কি ইচ্ছা করে এই শর্টকাটগুলো নেয়? কারণ মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স তো আমাদের ভুল ধরার কাজ করে। হ্যাঁ, করে, কিন্তু মস্তিষ্কের নিজস্ব একটা অর্থনীতি আছে। অর্থনীতি বলতে? মানে প্রিফ্রন্টাল কর্টেক্স ব্যবহার করে ওই সিস্টেম টু লজিকের মাধ্যমে কোনো কিছু বিশ্লেষণ করতে প্রচুর গ্লুকোজ আর শক্তির প্রয়োজন হয়। মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই এই শক্তিটা বাঁচাতে চায়। আত্মবিশ্বাসী হওয়াটা মস্তিষ্কের জন্য অনেক সহজ। এই মানসিক আলসেমির কারণে অদক্ষরা খুব সহজে অজ্ঞতার চূড়ায় পৌঁছে যায়। বুঝতে পারলাম। আচ্ছা, এই শিক্ষানবিশরা যদি আত্মবিশ্বাসের চূড়ায় থাকে, তবে যারা সত্যিকারের বিশেষজ্ঞ, তারা মানসিকভাবে কোথায় থাকেন? তারা চলে যান সম্পূর্ণ বিপরীত এক অবস্থায়, যাকে বলা হয় ভ্যালি অফ ডিসপেয়ার বা হতাশার উপত্যকা। হতাশার উপত্যকা নামটা তো বেশ ভারী। হ্যাঁ, কারণ যখন কেউ কোনো বিষয়ের একেবারে গভীরে প্রবেশ করে, তখন সে বুঝতে পারে বিষয়টি কতটা জটিল আর তার এখনও কত কিছু অজানা রয়ে গেছে। ও, তার মানে যত জানবে তত মনে হবে কিছুই জানি না। ঠিক ধরেছেন। এই বিপুল তথ্যের মুখোমুখি হয়ে তাদের আত্মবিশ্বাস কমে যায়। বিশেষজ্ঞরা নিজেদের কাজটাকে অনেক সময় খুব সাধারণ মনে করেন, আর কথা বলার সময় দেখবেন তারা অনেক বেশি নির্ভর করে বা সাধারণত এই জাতীয় শব্দ ব্যবহার করেন। যদি আমরা একটা কর্পোরেট মিটিংয়ের কথা চিন্তা করি, সেখানে পরিস্থিতিটা কেমন দাঁড়ায়? একটা খুব মজার অথচ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। হ্যাঁ, কারণ হয়তো টেবিলে এমন একজন বসে আছে যে ওই অজ্ঞতার চূড়ায় আছে, তাই সে সবচেয়ে জোরে আর অকাট্য আত্মবিশ্বাসের সাথে কথা বলছে। আর অন্যদিকে যে আসল বিশেষজ্ঞ, সে তার দক্ষতার গভীরতা বুঝে বিনয়ী হয়ে চুপচাপ বসে আছে। ঠিক। এর ফলে টিমের মধ্যে তো একটা বড় সমস্যা তৈরি হওয়ার কথা, তাই না? অবশ্যই এটা টিমের জন্য একটা ভয়াবহ সামাজিক বিপদ, কারণ মানুষের সাধারণ মনস্তত্ত্ব হল আত্মবিশ্বাসকে দক্ষতার সমার্থক হিসাবে ধরে নেওয়া। তার মানে যে যত জোরে কথা বলবে, মানুষ তাকে তত বেশি যোগ্য ভাববে। দুর্ভাগ্যজনকভাবে হ্যাঁ, মিটিংয়ে যে বেশি আত্মবিশ্বাসের সাথে কথা বলে, সবাই তাকে বড় বিশেষজ্ঞ মনে করে। ফলে সেই অদক্ষ ব্যক্তিটিই হয়তো প্রমোশন পায়, আর টিমের আসল বিশেষজ্ঞদের মতামত আড়ালেই থেকে যায়। এটা তো পুরো টিমের কাজের মান মারাত্মকভাবে নিচে নামিয়ে দেবে। এই বিপজ্জনক পরিস্থিতি থেকে টিমকে বাঁচানোর উপায় কি? এর মূল চাবিকাঠি হল ক্রমাগত এবং বলা যায় নির্দয়ভাবে ফিডব্যাক গ্রহণ করা। দক্ষতা যাচাই করার জন্য 3টি ধাপে কাজ করা যেতে পারে। আচ্ছা, ধাপগুলো কি কি? প্রথমেই নিজের কোনো ধারণা মাথায় এলে তার পক্ষে যুক্তি না খুঁজে সেটিকে ভুল প্রমাণ করার চেষ্টা করতে হবে। এটাকে বলে সিক ডিসপ্রুফ। দাঁড়ান, এর মানে কি দাঁড়াচ্ছে? মানুষের মস্তিষ্ক তো সবসময় নিজের পক্ষে সায় যায়। সেখানে নিজেকে ভুল প্রমাণের চেষ্টা করাটা কি স্বাভাবিক স্বভাবের একেবারে বিপরীত নয়? বিপরীত বলেই মস্তিষ্ককে একটু ফাঁকি দিতে হয়। আর এখানেই আসে দ্বিতীয় ধাপ, মানে বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং মানে কি শুধু অন্যদের সাথে তুলনা করা? শুধু আশেপাশের মানুষের সাথে নয়,
গ্লোবাল স্ট্যান্ডার্ড বা বিশ্বসেরাদের কাজের সাথে নিজের কাজের তুলনা করতে হবে। এতে খুব সহজেই নিজের আসল অবস্থানটা ধরা পড়ে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর তৃতীয় ধাপটা কি? তৃতীয় এবং সবচেয়ে কার্যকরী ধাপটি হল শেখানো, মানে অন্যদের শেখানোর মাধ্যমে নিজের জ্ঞানের শূন্যস্থানগুলো খুঁজে বের করা। মানে বিশেষ করে কোনো শিক্ষানবিশকে কোনো জটিল বিষয় বোঝাতে গেলে খুব দ্রুত বোঝা যায় যে নিজের জ্ঞানে কোথায় কোথায় ফাঁক রয়ে গেছে। একদম। এই পদ্ধতিগুলো ব্যবহার করে বিশেষজ্ঞরা যেমন নিজের হতাশার উপত্যকা থেকে বেরিয়ে আসতে পারেন, তেমনি শিক্ষানবিশদের আত্ম অহংকার না বাড়িয়ে সঠিক মেন্টরিং করতে পারেন। দারুণ একটা বিশ্লেষণ। তার মানে প্রকৃত দক্ষতা মানে শুধু জানা নয়, বরং নিজের অজ্ঞতা সম্পর্কে সচেতন হওয়া আর ক্রমাগত ফিডব্যাককে স্বাগত জানানো। হ্যাঁ, আর এই বিষয়টা আমাদের সম্পূর্ণ নতুন একটা চিন্তার জায়গায় নিয়ে দাঁড় করায়। ঠিক বলেছেন। উৎস অনুযায়ী এই ডানিং-ক্রুগার ইফেক্টের ঠিক উল্টো একটি মানসিক অবস্থা আছে, যাকে বলে ইম্পোস্টার সিনড্রোম। হ্যাঁ, ইম্পোস্টার সিনড্রোম। এটা নিয়ে ভাববার মতো একটা বিষয় হলো, যদি অতিরিক্ত আত্মবিশ্বাস অযোগ্যতার লক্ষণ হয়, তবে নিজের সফল হয়েও নিজেকে প্রতারক বা অযোগ্য মনে করা কি আসলে সর্বোচ্চ পর্যায়ের দক্ষতারই একটা গোপন প্রমাণ? এই প্রশ্নটাই আজকের গভীর আলোচনার শেষে ভাবনার খোরাক হিসাবে রেখে যাচ্ছি।